হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আলামিন 420 আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। গত ভিডিওতে আমরা দেখেছিলাম স্প্যানিশ একটা সত্য ঘটনার উপর নির্মিত প্যারানরমাল সিনেমা সিস্টার ডেথ সম্পর্কে, আর আজকে আমরা জানবো সেটার সেকেন্ড পার্ট ভেরোনিকা সম্পর্কে। তবে এখানে অর্ডারটা উল্টো হবে, ভেরোনিকা সিনেমাটা আগে রিলিজ পেয়েছিল, মানে এই সিনেমাটা, এবং সিস্টার ডেথ সিনেমাটা পরে রিলিজ পেয়েছিল। কিন্তু কাহিনীর ভিত্তিতে সিস্টার ডেথ সিনেমাটা আগে আসবে এবং ভেরোনিকা সিনেমাটা পরে আসবে। তো যাই হোক, এটা কিন্তু একটা সত্য ঘটনার উপর নির্মিত একটা প্যারানরমাল সিনেমা, তবে যথেষ্ট ইন্টারেস্টিং। আর এই সিনেমার শুরুতে আমাদের যে কথাটা বলা হয় সেটা সাধারণত বিজ্ঞান, পুলিশ বা গোয়েন্দা বিভাগ কখনই এটা মেনে নিতে চায় না যে জিন ভূত বলে কিছু রয়েছে। তারা সবসময় বিশ্বাস করে যে অদ্ভুত ঘটনাগুলো যা ঘটে তার পেছনে বিজ্ঞান সম্মত কোনো না কোনো ব্যাখ্যা রয়েছে, এবং তারা আত্মা বা ব্ল্যাক ম্যাজিক বলে যা রয়েছে এগুলোকে মানুষের ভুল ধারণায় মনে করে। তবে 1991 সালে স্পেনে এমন একটা ঘটনা ঘটেছিল যেটাকে স্পেনের গোয়েন্দা বিভাগ তদন্ত করার পরে বা নিজের চোখে দেখার পরে এই সিদ্ধান্ত উপনীত হয়েছিল যে অশরীরী ভূত বা জিন বলতে আসলে কিছু থাকতে পারে, এবং তারা এই কেসের কনক্লুশনে এই ব্যাপারটাই লিখেছিল। এবং আজকে যে আমরা সিনেমাটা দেখবো, এই সিনেমার রাইটার বা গল্পের লেখক স্প্যানিশ পুলিশের গোয়েন্দা বিভাগ, মানে তারা তাদের অভিজ্ঞতা নিয়ে একটা বই লিখেছিল, সেটা থেকে এই সিনেমাটা তৈরি করা হয়েছে। তবে ভিডিও স্টার্ট করার পূর্বে একটা ব্রেক রয়েছে, তোমরা ব্রেকটা স্কিপ করে মূল ভিডিওতে যেতে পারো। হ্যালো বন্ধুরা, আজকে আমরা তোমাদেরকে এমন একটি অ্যাপ সম্পর্কে বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার পিএসজি, এবং এখানে অনেকগুলো ম্যাচ খেলে তোমরা ল্যাপটপ, আইফোন, আইওয়াচ এবং ক্যাশ প্রাইজ সহ আরো অনেক কিছু জেতার সম্ভাবনা রয়েছে। এবং এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচ দেখার সুযোগও রয়েছে, এবং এখানে স্কোর অনুমান করে তোমরা গেমসও খেলতে পারবে, যেমন কোন টিম জিতবে এবং কোন টিম হারবে এবং কোন টিম কত রান করবে সেটা তোমরা অনুমান করতে পারবে। এবং এছাড়াও বিভিন্ন ধরনের গেমস রয়েছে, সেগুলো খেলেও তোমরা ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের প্রোমো কোড AL420 প্রোমো কোডটি ইউজ করলে তোমরা পেতে পারো 26,000 টাকা পর্যন্ত বোনাস। আর এখানে জেতা টাকা তুমি নগদ বা বিকাশ বা রকেট বা ব্যাংকের মাধ্যমে উইথড্র করতে পারবে। তো আর দেরি কিসের, এখনই অ্যাকাউন্ট খুলে শুরু করতে পারো এবং আয় করতে পারো। তবে আমরা যে বিজ্ঞাপনই দেই না কেন, তোমরা সেটা জেনে বুঝে তারপর সেখানে যাবে। তো বিজ্ঞাপন শেষে আমরা আবারও মূল ভিডিওতে ফেরত আসলাম। তো ঘটনাটা 1991 সালের 15 জুন রাত 1:15 পুলিশের কাছে একটা কল আসে, আর ফোনে তখন একটা মেয়ে বলছিল যে কোনো একজন এসে তার ছোট ভাইকে তুলে নিয়ে যাচ্ছে, খুবই ভয়ানক অবস্থা, দ্রুত আমাদের এসে বাঁচান। এবং ওই পাশ থেকে ব্যাপক চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছিল। তো যাই হোক, এজন্য পুলিশ করে কি দ্রুত ওই মেয়েটির বলা ঠিকানায় যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। কিন্তু রাত ভর সেদিন বৃষ্টি হচ্ছিল। স্পেনের শীতকালে সাধারণত এরকম বৃষ্টি কখনোই হয় না, খুব অবাক করা একটা বিষয়। এবং পুলিশের সাথে কিছু গোয়েন্দারাও এসেছে। তো ওই ঠিকানায় এসে দেখা যায় যে পরিস্থিতি আসলেই বেগতিক, এবং পাড়া প্রতিবেশীরাও ভয় পেয়ে রয়েছে, এবং তারা নাকি ওই বাড়িটা থেকে অদ্ভুত সব চিৎকার চেঁচামেচির আওয়াজ পেয়েছে। তো এরপর গোয়েন্দা প্রধান সেই বাড়িতে যায়, এবং বাড়ির ভেতরে যাওয়ার পরে সবাই মোটামুটি আতঙ্কিত হয়ে যায়। অ্যাকচুয়ালি সকল জিনিসপত্র ভেঙে পড়ে রয়েছে, আর কিছু দূর এগিয়ে দেখা যায় যে মেঝেতে কিছু রক্তের ফোঁটা, আর সামনে যে দরজা রয়েছে তার ভেতর থেকে বিদঘুটে আওয়াজ বের হচ্ছে। তো ভয়ে ভয়ে সবাই এগিয়ে যায়, আর ভেতরে এসে ওই পুলিশ এবং গোয়েন্দারা যা দেখে তাদের গায়ের লোম কাটা দিয়ে যায়। তো কি এমন দৃশ্য দেখে পুলিশ গোয়েন্দারা যাদের কাছে অস্ত্র রয়েছে তারাও ভয় পেয়ে গিয়েছিল। সেই গল্পের পেছনের কাহিনীটা জানানোর জন্য আমাদের নিয়ে যাওয়া হয় এই ঘটনা ঠিক 7 দিন আগে। তো 7 দিন আগে যখন নেওয়া হয় তখন আমাদের এই গল্পের প্রধান চরিত্র ভেরোনিকাকে দেখানো হয়, এবং সবাই ভেরোনিকা নামটিকে ছোট করে ভেরো বলে ডাকে। এবং ভেরো খুবই শান্তশিষ্ট এবং মেধাবী মেয়ে ছিল, এবং তার বয়স মাত্র 15 বছর। তারা 4 ভাই বোন। ভেরো সবার বড়, আর তার সবচেয়ে একটা ছোট ভাই রয়েছে যার নাম অ্যান্টোনিও। আর এই অ্যান্টোনিওকে বলতে গেলে ভেরো নিজেই বড় করেছে, একেবারে বোন নয়, মায়ের দায়িত্ব পালন করে। তবে তার মা বেঁচে রয়েছে, কিন্তু তিনি তার দেখাশোনা করতে পারেন না, কারণ রাতভর তাকে একটা বারে কাজ করতে হয়। তো এর জন্য দিনের বেলা না ঘুমালে তিনি কাজ করতে পারেন না, মানে নাইট ডিউটি করে এসে সারাদিন ঘুমান। আর ওদের বাবা নেই, অ্যাকচুয়ালি ভেরোর বাবা ছোট থাকতেই মারা গিয়েছিল। তবে ভেরো খুবই নম্র ভদ্র একটা মেয়ে, সে পরিবারের এত খেয়াল রাখার পরও পড়াশোনা অনেক ভালো করছে, আর সে একটা ধার্মিক মেয়েও বটে, নিয়মিত বাবার কথা স্মরণ করে প্রার্থনা করে। তবে আজকে সে তার বাবার ছবিটিকে দেখার জন্য কিন্তু বের করেনি, এটা দিয়ে সে আজকে একটা বিশেষ কাজ করতে চায়। তো যাই হোক, ভেরো প্রতিদিনের মতো আজও স্কুলে যায়, আর ক্লাসে তার টিচার আজকে বেশ ইন্টারেস্টিং একটা টপিক পড়াচ্ছিলেন, যেটা সূর্যগ্রহণ। মানে আজ সূর্যগ্রহণ হবে। আর সূর্যগ্রহণ বলতে তোমরা তো জানোই, পৃথিবী আর মহাকাশের মাঝে যে ফাঁকা জায়গাটা রয়েছে সেখানে চাঁদ চলে আসবে কিছু সময়ের জন্য, এবং এই সময়টাতে সূর্যকে পৃথিবী থেকে পুরোপুরি দেখা যাবে না বা একদমই দেখা না যেতে পারে, এবং এ কারণে পুরো পৃথিবী আজ অন্ধকার হয়ে যাবে, মানে দিনের বেলাতেও অন্ধকার হয়ে যাবে, মানে দিনকে রাত মনে হবে। আর এটাই সূর্যগ্রহণ। তো বিজ্ঞানসম্মত ভাবে এটা একটা স্বাভাবিক ঘটনা। তো এটা নিয়ে টিচার কিছু কথা বলছেন, এটা কেন হয়, কিসের জন্য হয়, কিভাবে এটা দেখতে হয়, সবকিছু। তবে তিনি এর সাথে সূর্যগ্রহণকে ভিত্তি করে সেই প্রাচীন আমল থেকে এখনো পর্যন্ত যে কুসংস্কারগুলো রয়েছে সেগুলো তিনি তুলে ধরেন। তো স্পেনের একটা সম্প্রদায় ছিল যারা বিশ্বাস করত সূর্যগ্রহণের সময় নাকি অপশক্তি বা অশুভ শক্তির প্রভাব বেড়ে যায়, মানে দিনের বেলাতেও যেহেতু অন্ধকার চলে আসে এজন্য অশুভ শক্তি তখন বিস্তার লাভ করতে পারে, এবং তারা বিশ্বাস করতে এই টাইমটা ত্যাগের সময়, এবং তারা ওই টাইমে পাপীদের
হত্যা করে দুনিয়ার পাপ কমাতো। আর এই জন্য আদিকালের এই সম্প্রদায়ের মানুষগুলো বিভিন্ন প্রাণী বা যারা খারাপ কাজে লিপ্ত থাকতো তাদেরকে ধরে ধরে জ্যান্ত বলিদান করতো এবং তারা মনে করতো এটা করলে অশুভ শক্তি আর বিস্তার করতে পারবে না। তো যাই হোক, এটা ছিল একটা কুসংস্কার। তবে ক্লাসের সবাই খুব মনোযোগ দিয়ে এই পড়াটা এনজয় করছিল। তবে ভেরোনিকা একটু ভয় পেয়ে গিয়েছিল। তো যাই হোক, তখনই সূর্যগ্রহণ শুরু হয়ে যায়। স্কুলের সকল শিক্ষার্থীরা সূর্যগ্রহণ দেখতে ছাদে যায়, কিন্তু ভেরোনিকা আর তার দুই বান্ধবী ছাদে যায় না। তারা যায় হচ্ছে অন্য কোথাও। তারা স্কুলের নিচের একটা বেসমেন্টে আসে এবং এখানে তারা একটা রিচুয়াল করবে। আর রিচুয়াল মানে হচ্ছে কোন একটা বিশেষ উদ্দেশ্য পূরণের জন্য তারা ধর্মীয় কোন একটা আচার করবে। আর তারা যে রিচুয়ালটা করবে সেটা করবে হচ্ছে ওজাবোর্ড রিচুয়াল। আর ওজাবোর্ড বা ওজবোর্ড হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীরা বিশ্বাস করে যে এই বোর্ডের মাধ্যমে তারা স্পিরিট বা আত্মা বা মৃত মানুষদের সাথে ডেকে কথা বলতে পারবে। এবং এই বোর্ডের উপর অনেকগুলো অক্ষর রয়েছে এবং বিশেষ কোনো দিনে নির্জন পরিবেশে এই ওজাবোর্ড প্লে করতে হয় এবং অক্ষরগুলোর উপর হাত বসিয়ে প্রিয় মানুষ বা যে মারা গিয়েছে তাকে ডাকতে হয় এবং তাকে স্মরণ করতে হয়। আর তাহলে নাকি প্রিয় মানুষের আত্মা চলে আসে এবং তিনি এই বোর্ডের মাধ্যমে কথা বলেন। মানে এই বোর্ডের উপর রাখা কোনো কয়েন বা গ্লাস সরে গিয়ে এক একটা অক্ষরের উপর যাবে, যা দিয়ে একটা শব্দ তৈরি হবে। আর ওই শব্দ থেকে হবে হচ্ছে বাক্য, আর সেই বাক্য দিয়ে মানুষের সাথে কথা বলা যাবে। মানে তারা কি বলতে চায় বা কি মানা করে এগুলো জানা যাবে। তো এটাই হচ্ছে ওজা বোর্ড এবং খ্রিস্টান ধর্মের অনেক মানুষই এগুলো বিশ্বাস করে। আর এই বোর্ড আনার উদ্দেশ্য ছিল হচ্ছে ডায়না নামের একটা বান্ধবী রয়েছে তাদের, যে তার মৃত বয়ফ্রেন্ডের সাথে কথা বলতে চায়। কিন্তু এই বোর্ড চালাতে গিয়ে প্রিয় মানুষের কোনো না কোনো একটা ব্যবহার করার জিনিস সাথে নিয়ে আসতে হয়। কিন্তু ডায়না তার বয়ফ্রেন্ডের এমন কোনো প্রিয় জিনিস আনেনি, কিন্তু ভেরোনিকা তার সাথে তার বাবার ছবি নিয়ে এসেছিল। তো এরপর ওই ছবি দিয়ে তারা তিন বান্ধবী করে কি গ্লাসের উপর আঙ্গুল রাখে। আর তারপর ভেরো তার বাবাকে ডাকছিল এবং বাকি সবাই তার সাথে সাথে কথা মিলায়। আর এই দিকে দেখা যায় ছাদে বাচ্চারা সূর্যগ্রহণ দেখার জন্য প্রস্তুত এবং পৃথিবী আর সূর্যের মাঝামাঝি তখন চাঁদ চলে আসে এবং সূর্য অর্ধেক ঢেকেই যাচ্ছিল আর আলো কমে আসে, অন্ধকার নেমে আসে। আর অন্যদিকে হুট করে ভেরোনিকার গ্লাসটা নড়ে ওঠে। আর তখন ওই গ্লাসটা কেমন যেন রাবারের মতো হয়ে যায়। ওরা কিছু বুঝতেই পারে না এবং ভয় পেয়ে তো একজন হাতটা গ্লাস থেকে সরিয়েই দেয়। তবে ভেরোনিকা এটা করে না। আর ততক্ষণ ওইদিকে সূর্যগ্রহণে সূর্যটা পুরোপুরি ঢেকে গিয়েছে। আর ওই সময় ভেরোনিকার আঙুল ধরে রাখা গ্লাসটা নড়ে করে কি বোর্ডের মাঝামাঝি এসে থেমে যায়, যেখানে সূর্যের চিহ্ন ছিল। আর ওই মুহূর্তে গ্লাসটা ফেটে যায় এবং ভেরোনিকার আঙুল কেটে যায়। আর ওই মুহূর্তে তখন ভেরোনিকার এক ফোঁটা রক্ত এসে পড়ে হচ্ছে এই বোর্ডের যে সূর্যের চিহ্ন ছিল সেখানে। আর তখন আশেপাশে সকল মোমবাতিগুলো পড়ে যায় এবং একটা মোমবাতি এসে পড়ে বোর্ডের উপর এবং সেখানে আগুন লেগে যায়। আর তারপর বাকি মেয়েরা সেটা নেভানোর চেষ্টা করে। আর তারপর ফ্ল্যাশ লাইট জ্বালানো হয় এবং দেখা যায় যে ওই ওজাবোর্ড ভেঙে দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে। আর পাশেই তখন শুয়ে রয়েছে ভেরোনিকা। তবে সে একদম অস্বাভাবিক এবং অনেক দ্রুত গতিতে বিড়বিড় করে কিছু বলছিল, যা শুনে বাকি দুই বান্ধবী খুবই ভয় পেয়ে যায় এবং ভেরোনিকার অবস্থা মোটেও কিন্তু সুবিধা লাগছিল না। এবং হঠাৎ সে উঠে বসে এবং উচ্চস্বরে বিশাল একটা চিৎকার দেয়। আর এত জোরে চিৎকার দিয়েছিল যে তার মুখ অস্বাভাবিকভাবে অনেক বড় হয়ে যায় এবং চাপা খুলে যায়। কোনো সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে এতখানি হা করা সম্ভব নয়। তো বুঝতেই পারছো ভেরোনিকা পুরো পজেসড হয়ে গিয়েছে, মানে সে কোনো না কোনো খারাপ কিছু নিয়ন্ত্রণে রয়েছে। তো যাই হোক, এরপর বেসমেন্টের সকল লাইটগুলো ভেঙে যেতে শুরু করে, পরিবেশ নিমিশেই ভৌতিক হয়ে যায়। তবে কিছু সময়ের জন্য ভেরোনিকা এখানে কিন্তু নিস্তেজ হয়ে পড়েছিল। আর এরপরে তার যখন জ্ঞান ফিরে তখন সে দেখে যে সে স্কুলের ফার্স্ট এইড রুমে বা ল্যাবে শুয়ে রয়েছে এবং ডক্টর ওকে দেখে বলেন ভেরোনিকা শারীরিকভাবে অনেক দুর্বল আর পুষ্টির অভাবেই সে হয়তো সেন্সলেস হয়ে গিয়েছিল। তো এরপর ভেরোনিকা স্কুল থেকে বের হয়। তখন দোতলা থেকে একজন সিনিয়র স্কুল টিচার ভেরোনিকার দিকে অদ্ভুতভাবে তাকিয়েছিল। আর তিনি হচ্ছেন একজন নান এবং গত যে আমরা সিস্টার ডেথ সিনেমাটা দেখেছিলাম সেই সিস্টার ডেথ সিনেমার কিন্তু মূল চরিত্র ছিল এই নানটি, যিনি আজ বুড়ো হয়ে গিয়েছেন। তবে অবাক করার ব্যাপার হচ্ছে তিনি কিন্তু অন্ধ ছিলেন। তবে অন্ধ হয়ে তিনি কিভাবে ভেরোনিকার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন, এটা খুবই অবাক করা একটা ব্যাপার। আর তার এই আচরণ দেখে মনে হচ্ছিল ভেরোনিকার সাথে যা যা ঘটছে বা ভেরোনিকা যেটা করেছে এই ব্যাপারে তিনি সব জানেন। তো যাই হোক, এরপর ভেরোনিকা বাসায় আসে। আর ওই ঘটনার পর থেকে তার মনে হচ্ছিল সে একা নয়, তার আশেপাশের সাথে আরো কেউ রয়েছে। তার কাছে সবকিছু অস্বাভাবিক লাগছিল। যেমন যে ব্যাগটাতে ওই ওজবোর্ডটা ছিল সেটা সে বইয়ের উপরের সেলফে রেখেছিল, কিন্তু ভেরোনিকা যতবার রুম থেকে বের হয় ততবার ওই ব্যাগটা নিচে পড়ে যায়। সে কোনোভাবে ব্যাগটা উপরে রাখতেই পারছিল না। আর এরপর লাস্টে সেটা খাটের নিচে রাখতে হয়। আর তারপর দুপুরের খাবারের সময় ভেরোনিকার শরীর কাঁপছিল। তার মনে হয় কেউ যেন তার উপর বল প্রয়োগ করছে। তো এই কারণে সে খাবার মুখে নিয়ে থাকে কিন্তু খেতে পারে না। খুব অস্বাভাবিক একটা অবস্থা। আর এরপর ওয়াশরুমে কাপড় পরিষ্কার করার সময় সে দেখে যে তার কাঁধে রয়েছে বেশ কয়েকটা হাতের ছাপ। মনে হয় তার নিজের অজান্তে কেউ একজন এসে তাকে আঘাত করেছে এবং সে অদ্ভুত সব আওয়াজ শুনতে পাচ্ছিল। এগুলো কে করছে, কোথা থেকে করছে সেগুলো কিছুই বুঝতে পারছিল না। আর তাছাড়া মাঝে মাঝে কলিং বেল বেজে ওঠে আর দরজা একা একাই লেগে যায়। তো এরকম নানা ঘটনা। তো এরকম একদিন অ্যান্টনিও মানে ছোট ভাই যখন গোসল করছিল বাথরুমে, মূলত এই কাজগুলো ভেরোনিকাই করে দেয় নিজেই। কিন্তু ওই সময় সে এক রুম থেকে অদ্ভুত শব্দ শুনতে পায়। তো ভেরোনিকা যখন সে রুমে যায় সে দরজা লেগে ওই রুমে আটকা পড়ে। আর অন্যদিকে অ্যান্টনিও তো বাথরুমে চিৎকারি করে যাচ্ছিল, তার কাছে মনে হয় তার সাথে কিছু হচ্ছে। আর এর কিছুক্ষণ পরে যখন দরজা খুলে যায় এবং ভেরোনিকা ওদের বাথরুমে আসো দেখতে পায় গিজারের ঠান্ডা পানির বদলে এখান থেকে গরম পানি ছেড়ে দেওয়া হয়েছে। আর এই কারণে ওর ভাইয়ের পেটের অংশটা প্রায় পুড়ে গিয়েছে। তো এতেই বোঝা যায় যে ওদের বাসায় ওরা বাদেও আরো কেউ রয়েছে এবং সেই এন্টিটিটাই
হয়তো এসব কাজ করছিল। তো ওই দিন রাতে এর থেকেও আরো বেশি অস্বাভাবিক ঘটনা ঘটে। ভেরোনিকা যখন ঘুমাতে যায় ওই সময় শুনতে পায় যে আলমারি থেকে কান্নার শব্দ আসছে, আর আলমারি খুললে দেখা যায় সেখানে ওর ভাই লুকিয়ে রয়েছে এবং সে অন্য কোনো একটা কিছু দেখে ভয় পেয়েছে। এবং তখনই ভেরোনিকার পেছন থেকে সে হাঁটার শব্দ পায়, কিন্তু পেছন যখন ও ফিরেও দেখতে পায় ওর মৃত বাবা একদম নগ্ন অবস্থায় ওর সামনে দাঁড়িয়ে রয়েছে, ভেরোনিকার সামনে, এবং সে ভেরোনিকাকে ডাকছিল এবং অদ্ভুত সব আওয়াজ করছিল। কিন্তু কিছুক্ষণ পরে ভেরোনিকা বিছানায় পড়ে যায় এবং অনেকগুলো হাতে সে তাকে চেপে ধরে, এবং তাকে যখন প্রায় মেরে ফেলতে যাবে তখনই ভেরোনিকার ঘুম ভাঙে এবং বুঝতে পারে এটা একটা দুঃস্বপ্ন ছিল। কিন্তু ওর কাছে এই দৃশ্যটা দেখে মনে হয় এগুলো সব বাস্তবে হয়েছে। আমি রিয়েল লাইফে যে ধরনের স্বপ্নগুলো দেখি এবং এরকম একটা পেরেশানিতে থাকি, ভেরোনিকার সাথে ওরকম একটা ঘটনা ঘটেছে। তো যাই হোক, সকালে ভেরোনিকা স্কুলে যায়, আর স্কুলে তার প্রিয় দুই বান্ধবী এখন তার সাথে আর মিশতেই চায় না, এড়িয়ে চলে। অ্যাকচুয়ালি ওই দিন ভেরোনিকা ফিসফিসিয়ে ওদের কানে কানে এমন একটা কিছু বলেছিল যেটা শোনার পরে তারা ভেরোনিকার কাছ থেকে এখন দূরে থাকছে, ভয় পেয়ে। তো এই ঘটনার পরে ভেরোনিকা আবারও করে কি স্কুলের বেসমেন্টে যায়, যেখানে ওরা প্রথমে ওই ওজবোর্ডটা প্লে করেছিল। সে আসলে জানতে চায় ওই দিন এখানে কি হয়েছিল। তো এখানে তার সাক্ষাৎ হয় সেই নানের সাথে, যার নাম হচ্ছে সিস্টার নার্সিসা, যাকে আমরা এর আগের যে সিনেমাটা সিস্টার ডেথ সিনেমাতে দেখেছিলাম। তো যাই হোক, এখানে সিস্টার নার্সিসা ভেরোনিকাকে বলে, তুমি যা করেছো সেটা মোটেও ঠিক হয়নি। তুমি তোমার বাবাকে ডেকে নিয়ে আসার বদলে অন্য কোনো একটা অশুভ অশরীরী আত্মাকে ডেকে নিয়ে এসেছো এবং সে তোমার পিছু ছাড়বে না, এমনকি তোমার জন্য তোমার পরিবারের বিপদে রয়েছে। আর ভেরোনিকাকে সে বলে, তোমার কি মনে হয় আমি কিভাবে অন্ধ হয়েছি? আজ থেকে প্রায় 50 বছর পূর্বে আমিও তোমার মতো এরকম কোন একটা কিছু করেছিলাম। তোমাদের নিশ্চয়ই মনে আছে সিস্টার ডেতে সে সিস্টার সেলুকা নাকি গিয়ে তার সাথে যোগাযোগ করেছিল, তারপরে তো অন্ধ হয়ে গেল, যে সবকিছু চোখে দেখতে হয় না। তো যাই হোক, এখানে সিস্টার নার্সিসা বলে, আমার সাথে ঠিক যা যা হয়েছে তোমার সাথে এখনো তাই হচ্ছে, আর আমি ধার্মিক পরিবারের হওয়া সত্ত্বেও এটা থেকে আমি রেহাই পাইনি, আমার চোখ নষ্ট করে ফেলেছে। কিন্তু আমি এটা ভেবে ভয় পাচ্ছি তোমার সাথে কি হবে। যাও তুমি গিয়ে তোমার বোনদের ভাইদের বাঁচাও। এরপর ভেরোনিকা বাসে আসে, আর সে ম্যাগাজিন থেকে এমন কিছু আর্টিকেল পড়ে যাতে সে জানতে পারে যে এইসব অশরীর থেকে কিভাবে নিজেদের রক্ষা করা যায়, এবং সে করে কি একটা কাগজে সুরক্ষিত চিহ্ন, রক্ষা কবচ চিহ্ন আঁকে। এবং এই ধরনের নকশার বই কিন্তু তুমি আমাদের ইসলামে অনেক পাবে আর কি। তো যাই হোক, এগুলোকে বলা হয় হচ্ছে তেলেসমাতি জাপানি ভাষায়। তো এই তেলেসমাতি বা নকশা করে ভাই বোনদের রুমে লাগিয়ে দেয়, যাতে হয়তো এই অশরীরী বা এইসব খারাপ আত্মা ওদের ঘরে না যেতে পারে। কিন্তু ওই রাতেই ভেরোনিকা দেখতে পায় ওর ভাই বোনের রুমে কোন একটা কিছুর ছায়া প্রবেশ করছে। তো করে কি দ্রুত সেই রুমে আসে, আর দেখে অস্পষ্ট একটা অদৃশ্য হাত ওই কাগজগুলোকে ছুঁয়ে জ্বালিয়ে দিচ্ছে, ভীষণ আতঙ্কের বিষয়। আর তখন ওর ছোট বোন লুসি ওই ছায়া জাপটে ধরে, বাট ভেরোনিকা তখন ওর গলা থেকে সেই হাতগুলোকে সরানোর চেষ্টা করে, কিন্তু ওর বোন তখন মনে করে যে ভেরোনিকাই ওকে মেরে ফেলার চেষ্টা করছে। তো ওই রাতে ভয় আর কেউ ঘুমায় না, সবাই একসাথেই থাকে। আর রাত 3টা নাগাদ ওদের দরজায় কেউ নক করে, এবং এটা অস্বাভাবিক আকৃতির একটা দেহ ছিল। তো ভেরোনিকা তখন একটা ক্রস নিয়ে সবার সামনে দাঁড়ায়, কিন্তু এটা কোনো অশরীরী ছিল না। ওর মা মূলত আজকে একটু আগাম ছুটি পেয়ে এসেছে। ওর মা যখন এই অবস্থা এসে দেখে, সে উল্টো ভেরোনিকার সাথে রাগারাগি করে এবং বলে, তুমি এই ধরনের কাজ আর কখনোই কিন্তু করবে না, তোমার বোনরা তো ভয় পেয়ে এগুলো করলে, বুঝো না তুমি? তো পরদিন সকালে ভেরোনিকা দেখে তার ভাই বোনরা রুমে এসে লাফালাফি করছে, কিন্তু হঠাৎই তাদের আচরণ বদলে যায় এবং তারা ভেরোনিকার 2 হাতে কামড়ে দেয় এবং কামড়ে চামড়াই টেনে ছিঁড়ে ফেলছিল, এবং ওদের গায়ে প্রচুর শক্তি চলে এসেছে। তো তখন ভেরোনিকার ছোট ভাই এসে তার গলা টিপে ধরে, ভয়ঙ্কর একটা অবস্থা। তো ভেরোনিকা তখন তার মাকে ডাকছিল, কিন্তু ওর মা এসে ভেরোনিকাকে তো বাঁচায় না, উল্টো তার হাত দিয়ে অদ্ভুত সব আচরণ করছিল। তো এর ফলে যেটা হয়, ভেরোনিকার কোমরের নিচের অংশটা যোনিপথে রক্ত বেরিয়ে যায়। আর তখনই ভেরোনিকার চোখ খোলে এবং সে দেখতে পায় সে তো এটা স্বপ্নে দেখছিল, বাট তখন সেটাও লক্ষ্য করে তার ট্রাউজারে রক্ত মাখা, তার মানে তার পিরিয়ড বা মাসিক শুরু হয়েছে। তো এটা দেখেও ভয় পেয়ে যায় যে এরকম একটা দুঃস্বপ্নে দিয়ে আমার এই পিরিয়ড শুরু হলো। তো যাই হোক, এরপর ভেরোনিকা করে কি তার বিছানার রক্তগুলো পরিষ্কার করতে লাগে, বাট ওই সময় সে দেখে যে বিছানার তোষকের নিচে অস্পষ্ট সব হাতের দাগ রয়েছে। আর এই জন্য সে তার ভাই বোনের রুমে গিয়ে দেখে, এবং ওখানেও একই অবস্থা, তাদের বিছানার নিচে এরকম দাগ, এবং একটা বিছানার নিচে তো পুরোপুরি মানুষের আকৃতির দাগ ছিল। আর তখন ওর ছোট ভাই ওর কাছে এসে বলে, আপু জানো, কালকে আমার সাথে বাবা এসে ঘুমিয়েছিল, কিন্তু আমি জানি না বাবা কেমন যেন অনেক কালো হয়ে গিয়েছে এবং কেমন করে যেন কথা বলে। তো এটা শুনে ভেরোনিকার আর বুঝতে থাকে না যে তার বাবা বলে যে আত্মাকে সে দেখেছে সেটা আসলে তার ফ্যামিলিতে অনেক অত্যাচার করছে, আর দেরি করা যাবে না। তো সে দ্রুত চলে যায় হচ্ছে সিস্টার নার্সিসের কাছে। আর সিস্টার নার্সিসা তখন বলে, তুমি ওই বোর্ডের মাধ্যমে বা ওজবোর্ডের মাধ্যমে ওই পাপের দরজা খুলে ফেলেছো, আর সেখান থেকে বের হয়ে এসেছে একটা পাপী শয়তান বা তার অনুসারী, যে এখনো তোমার সাথে রয়েছে। আর এখান থেকে বের হওয়ার একটা উপায় রয়েছে, বা এই সবকিছু থেকে বাঁচার একটা উপায় রয়েছে, সেটা হচ্ছে ওই পাপের দরজাটাকে তোমার বন্ধ করতে হবে, যে চলে এসেছে তাকে ফেরত পাঠাতে হবে। তো এর জন্য তুমি ওই ওজবোর্ডটা আবারও প্লে করবে, এবং ওই বোর্ডের মাধ্যমে যে চলে এসেছে তাকে তুমি সমন করবে এবং তার কাছে ক্ষমা চাইবে এবং তাকে সুন্দরভাবে বিদায় দিতে হবে। আর এই কারণে সে হয়তো তোমাকে ছেড়ে দিতে পারে। আর হ্যাঁ, ওই দিন তোমরা যে কয়জন এই কাজটা করেছিলে তাদের সবাইকেই ক্ষমা চাইতে হবে ওই আত্মার কাছে, তা না হলে কিন্তু কাজ হবে না। এরপর ভেরোনিকা করে কি তার বান্ধবীদের সাথে কথা বলে, কিন্তু ওর বান্ধবীরা এত ভয় পেয়েছে যে ওরা দ্বিতীয়বার ওই বোর্ডটি আর প্লে করতে রাজি হয় না, এবং উল্টো ওর বান্ধবী বলে ওঠে, তুমি কি জানো ওই দিন তুমি কি বলেছিলে, কি কি করেছো? তো অ্যাকচুয়ালি ওই দিন বেসমেন্টে ভেরোনিকা ফিস করে ওদের কানে কানে বলেছিল 3 দিন পরে ওদের 2 বান্ধবীর মৃত্যু হবে। তো এই কথা শুনে ওরা খুব ভয় পেয়ে গিয়েছিল, আর এর জন্যই ওরা মূলত ভেরোনিকার কাছ থেকে এতদিন দূরে দূরে থেকেছে। তো যাই হোক, যেহেতু ওর বান্ধবীরা কোনোভাবে ওই বোর্ডটি প্লে
করবে না, এজন্য ভেরোনিকা প্ল্যান করে সে নিজেই তার ভাই বোনদের সাথে নিয়ে বোর্ডটা প্লে করবে। তো এরপর সে বাজার থেকে করে কি ওই ওসবোর্ড সম্পর্কে আরেক কিছু বই কেনে, আর এরপর রাতে ওই পুরাতন ওসবোর্ডটা টেপ দিয়ে জোড়া লাগায় এবং ওই কিনে আনা বইটি অনুযায়ী তার ভাইকে পুরো বাসায় প্রোটেক্টিভ সিম্বল রক্ষা কবচ জাতীয় কিছু তেলেসমাতি নকশা আঁকতে বলে। কিন্তু হঠাৎ করে তখন ওই বইয়ের পাতা উল্টিয়ে যায় এবং ওইখানে সেই নকশা চলে আসে যে নকশা দিয়ে উল্টো শয়তানকে আমন্ত্রণ জানানো হয়। চিন্তা করো। তো তখনই অ্যান্টনি করে কি ওই শয়তানকে আমন্ত্রণ জানানোর নকশা আঁকায় এবং চারদিকে মোমবাতি জ্বালিয়ে দেওয়া হয়, আর ভেরোনিকা সহ সবাই চারপাশে গোল হয়ে বসে এবং তারা একসাথে মিলিয়ে কথা বলছিল। আর তারপর তারা বলে যে এখানে কেউ কি আছে এবং সে তাদের কাছে কি চায়। আর তখনই ঘরের মধ্যে অদ্ভুত শব্দ শুরু হয়, আশেপাশে দেখে মনে হয় যে কেউ আসা যাওয়া করছে এবং হঠাৎ করে সকল মোমবাতি নিভে যায় আর ওই ওসবোর্ডটি আবারও ছিঁড়ে দুই টুকরা হয়ে যায় আর তাদের পাশে থাকা গ্লাসটি একা একাই চলে যাচ্ছিল। তো ভেরোনিকা উঠে ওই গ্লাসটির পিছু করে এবং যেতে যেতে সে তার রুমে চলে আসে আর বিছানায় একটা অদ্ভুত আয়রব চলে আসে যেটা ভেরোনিকাকে টেনে নিয়ে যাচ্ছিল। তবে কোন রকমে ভেরোনিকা নিজেকে ছাড়িয়ে নিয়ে তার ভাই বোনদের কাছে চলে আসে এবং তবে বাসার লাইটগুলো একে একে ভেঙে যাচ্ছিল, একেবারে অস্বাভাবিক একটা অবস্থা। তো ওই সময় ভেরোনিকা এত ভয় পেয়ে যায় যে সে আর দেরি না করে দ্রুত পুলিশে কল করে এবং পুলিশ এই সবকিছু শোনা মাত্রই দ্রুত বেরিয়ে পড়ে ভেরোনিকার বাড়ির উদ্দেশ্যে। আর এইদিকে ভেরোনিকার বাড়ির অবস্থা তো খুবই খারাপ। একটা সময় অ্যান্টনিকে ওই ছায়া এসে তুলে নিয়ে যায় আর অনেক খোঁজাখুঁজির পরে ওকে পাওয়া যায় হচ্ছে বাথরুমে। কিন্তু এখানে ভেরোনিকাকে আমরা কিছুটা আহত অবস্থায় পড়ে থাকতে দেখি। পুরো ঘরে অদ্ভুত সব গোঙানির আওয়াজ, মানে এখানে আর থাকা যাবে না, পালাতে হবে। এবং ওদের বাড়ির চিৎকার চেঁচামেচির ভয়ঙ্কর আওয়াজ শুনে আশেপাশের ফ্ল্যাটের যে মানুষ ছিল তারা অনেক আগেই বেরিয়ে গিয়েছে এবং ভেরোনিকা এই বাসা থেকে বের হওয়ার চেষ্টা করে। কিন্তু বের হওয়ার সময় ভেরোনিকা দেখে ওর ভাই অ্যান্টনিও নেই, কিন্তু কিছুক্ষণ আগেই তো ওর ভাইকে বাথরুম থেকে উদ্ধার করে এনেছিল। তো ভেরোনিকা আবারও দ্রুত বাসায় ফিরে যায় আর এদিকে পুলিশ তো আসছে। তো পুলিশ রাস্তাতে যাওয়ার সময় ভেরোনিকার মা পুলিশের গাড়ি দেখেই বুঝতে পারে যে হয়তো আমাদের বাড়িতে যাচ্ছে, মানে মায়ের মন একটা টান দেয় আর কি, মনে থেকে কিছু একটা আমার ছেলে মেয়ের সাথে হচ্ছে। তো সে করে কি পুলিশের পেছন পেছন চাকরি বাদ দিয়ে দৌড়িয়ে আসে এবং আসার পরে দেখে যে না, সত্যি সত্যি ওদের বাসার সামনে পুলিশ এসেছে আর পুলিশের কাছে তার দুই মেয়ে রয়েছে, কিন্তু তার ছোট ছেলে অ্যান্টনিও আর বড় মেয়ে ভেরোনিকা নেই। আর অন্যদিকে ভেরোনিকা ঘরের ভেতরে অ্যান্টনিকে পাগলের মতো খুঁজে আসছিল আর অনেক খোঁজাখুঁজির পরে ফাইনালি আলমারিতে ওকে খুঁজে পাওয়া যায়। কিন্তু অ্যান্টনিও চোখ বন্ধ করেছিল, সে ভেরোনিকার কাছে আর যেতে চায় না এবং সে ভেরোনিকাকে বারবার বলছিল তুমি আমার বোন না, আমি তোমার কাছে যাব না। তো ভেরোনিকা এই সবকিছু বুঝতে পারছিল না কি হচ্ছে। আর তারপর ও যখন আয়নায় তাকায় তখন ওকে দেখতে অন্যরকম লাগে, মানে ওর ভেতরে দুইটা রূপ রয়েছে, একটাতে ওকে অনেক হিংস্র লাগছিল, অন্যটাতে অনেক ভীত। এবং সে ভাবতে থাকে আসলে কি হয়েছে বা কি হচ্ছে, আর আমার ছোট ভাই অ্যান্টনি আমাকে দেখে কেন ভয় পাচ্ছে। আর তখনও আয়নায় দেখতে পায় ওর সাথে সেই অশুভ আত্মাটাও রয়েছে। অ্যাকচুয়ালি ওই আত্মাটা ওর উপরই ভর করে রয়েছে, ওর ভেতরে ভর করে রয়েছে এবং এখানে ছায়া বলে কিছু নেই আর এই শক্তির কোনো আকারই নেই। মূলত ওই অশুভ আত্মাটা ভেরোনিকার ভেতরে প্রবেশ করেছে অনেক আগেই এবং সে ভেরোনিকার উপর ভর করে ওর দেহকে ইউজ করেই ওই ভৌতিক বা অপ্রাকৃতিক কাজগুলো করেছে। মানে ওই দিন যে ভেরোনিকার ভাইয়ের বাথটাবে গরম পানি ঢালা হয়েছিল ওটা কিন্তু ওই করেছিল, কোনো শয়তানে করেনি, মানে হয়তো পজেস্ট হয়ে করেছিল। আর তারপর ও যে ওর বোনকে গলা টিপে ধরেছিল ওটা কিন্তু ওই করেছিল, ওর দেহ দিয়ে করেছিল। মানে ওই শয়তান ওর চোখে ভুলভাল দেখিয়ে ওকে দিয়ে সব কাজ করাতো, মানে ওই আত্মাটা ভেরোনিকাকে দিয়ে সব কাজ করিয়েছে আর এই জন্য ওর ভাই বোন ওকে দেখে ভয় পাচ্ছে। আর ওই আত্মার কারণে মূলত ও সবসময় অদ্ভুত আওয়াজ শুনতে পেত, খাবারের সময় অস্বাভাবিক হয়ে যেত, কারণ সে আর একা ছিল না, তার মধ্যে আরেকজন বসবাস করছে। তো ভেরোনিকা তখন বুঝতে পারে এটা কত ভয়াবহ একটা সমস্যা এবং এইটা থেকে বাঁচার একটা উপায় রয়েছে, সেটা হচ্ছে আমি যদি নিজেকে মেরে ফেলি। এবং সে তখন ওইটাই করে, আয়নার কাজ দিয়ে নিজের গলায় ধরে, কিন্তু তখন এই ইভিল স্পিরিটটা ওকে মরতে দেবে না, সে ভেরোনিকাকে বাঁচিয়ে রাখতে চায়, কারণ ভেরোনিকার মাধ্যমে সেই দুনিয়াতে থাকতে পারবে। আর ঠিক ওই সময় পুলিশ এখানে ঢুকে পড়ে। মানে আমরা এই সিনেমার শুরুতে যে দেখলাম পুলিশ ঘরের ভেতরে ঢুকলো এবং এমন একটা দৃশ্য দেখলো যে তাদের গাও শিরে উঠেছে। তো পুলিশ এখানে এসে দেখতে পেয়েছিল যে ভেরোনিকা হাওয়ায় ভাসছে এবং তার মুখের আয়রব অস্বাভাবিক, মানে যেখানে ভেরোনিকা নিজেকে মারার চেষ্টা করছে আর কি, এবং ভেরোনিকা তার মুখ দিয়ে ভয়ঙ্কর সব চিৎকার করছিল। তো এটা দেখে পুলিশের হাত পা মনে করো কাঁপনে শুরু হয়ে যায়, পুলিশের গায়ের লোম দাঁড়িয়ে যায় এবং পুলিশ ওখানে থম ধরে দাঁড়িয়ে থাকে। আর তারপরে ভেরোনিকা নিচে পড়ে যায়, সেন্সলেস হয়ে যায়। আর এরপর ছোট ভাই অ্যান্টনিকে উদ্ধার করা হয় এবং ভেরোনিকাকে হসপিটালে পাঠানো হয়। আর তারপর ওই গোয়েন্দারা যখন ওই পুরো বাড়িটা দেখে সবকিছু তাদের অস্বাভাবিক লাগে। আর তখন হঠাৎ করে ভেরোনিকার যে ছবিটা ছিল সেটা নিচে পড়ে যায় পুলিশের সামনেই এবং সেটার মধ্যে আগুন জ্বলে ওঠে। আর এইটা দেখে পুলিশরা তো আরো হতবাক হয়ে যায়। আর তখনই গোয়েন্দাদের কাছে কল আসে যে ভেরোনিকা হাসপাতাল নেওয়ার পথে মারা গিয়েছে। তো যাই হোক, এরপরে ভেরোনিকাকে পোস্টমর্টেম করা হয়। তবে ডাক্তাররা ভেরোনিকা মারা যাবে এরকম কোন শারীরিক সমস্যা বা রোগ কোনো কারণে তারা পায়নি, তবে তার শরীরে অসংখ্য অদ্ভুত দাগ ছিল এবং এই কেসটা নিয়ে গোয়েন্দারা অনেক তদন্ত করে, কিন্তু এই মৃত্যুর কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা কোনো গোয়েন্দা বা কোনো বিজ্ঞান দিতে পারেনি। আর তাছাড়া গোয়েন্দারা নিজের চোখে বা পুলিশরা নিজের চোখে হয়তো দেখেছে এই ভৌতিক ব্যাপারটা যে হাওয়ায় ভাসছে। তো এর ফলে স্প্যানিশ গোয়েন্দা বিভাগ এটা মেনে নিতে বাধ্য হয় যে এটা একটা সুপার ন্যাচারাল বা ভৌতিক কেস ছিল এবং এই কেসটাকে এভাবে লিপিবদ্ধ করা হয়। এবং এটাই হচ্ছে স্পেনের ইতিহাসের সর্বপ্রথম কেস যেখানে পুলিশরা সরাসরি এটাকে ভৌতিক কেস হিসেবে আখ্যায়িত করেছে। আর তাছাড়া সিস্টার ডেতে যে ব্যাপারটা রয়েছে ওটা নিয়ে সন্দেহ থাকলেও মানে ওটা পুলিশ পুরোপুরি নিশ্চিত ছিল না কনক্লুশনে, কিন্তু এই কেসটায় পুলিশ নিজে সাক্ষী ছিল। মানে আগের কেসটাতে পুলিশ শুনেছে, বাট এই কেসটায় পুলিশ নিজে সাক্ষী
যে এটা একটা ভৌতিক কেস ছিল। তো এখানে এই সিনেমাটি শেষ হয়ে যায়। তো জানি না তোমাদের কাছে সিনেমাটা কেমন লাগছে, কমেন্টে অবশ্যই জানাবে। আর এরপর আমরা যে সিনেমাটি দেখবো এই চ্যানেলে সেটার নাম হচ্ছে দ্য কল সিনেমাটি। আশা করছি ওই সিনেমাটাও তোমাদের অনেক পছন্দ হবে। ওটা একটা কোরিয়ান হরর সিনেমা। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, ভালো থেকে সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। তবে গাইস ভিডিওটা শেষ করার পূর্বে তোমাদের জন্য একটা অ্যানাউন্স রয়েছে, সেটা হচ্ছে আমার একটা SaveSpot20 পেজ রয়েছে, যেখানে আমার ডেইলি লাইফের যে কার্যক্রম বা ডেইলি লাইফে আমি কি করি সেই বিষয়গুলো আমি ওখানে আপডেট দিই। তো তোমরা যারা আমার ভ্লগ দেখতে আগ্রহী বা আগে দেখতে, তারা ওই পেজে যেতে পারো। আমি আমার পার্সোনাল পেজটার লিঙ্ক ডিসক্রিপশন এবং পিন কমেন্টে দিয়ে দিচ্ছি, এবং ওখানে গেলে তুমি আমার পার্সোনাল যে ফেসবুক আইডি রয়েছে সেটাও পেতে পারো। তো বিদায় নিচ্ছি, ভালো থেকে সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।